নমস্কার, শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। একেবারে অল আউট অ্যাকশন, সেটা বুঝতেই পারছেন, কারণ প্রধানমন্ত্রী আজকে যে নির্দেশ দিলেন যে গুলি চললে গোলা চলবে, পিওকে ফেরানোই মূল লক্ষ্য জানিয়ে দিল ভারত, এমনটাই সূত্রের খবর। পাকিস্তান আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে প্রত্যাঘাত হবেই, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে জানালেন সেনা প্রধান। আর অন্যদিকে বায়ুসেনাও জানিয়ে দিল যে অপারেশন সিঁদুর জারি রয়েছে এবং জঙ্গি ঘাঁটিগুলো শুধু নয়, একেবারে সদর দফতরে গিয়ে আঘাত আনা হবে। অমৃতসর সীমান্ত থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, নাশকতার ছক বানচাল করে দিয়েছে বিএসএফ ও পাঞ্জাব পুলিশ। একের পর এক বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দেব। জম্মু কাশ্মীর, গুজরাট, রাজস্থান থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। শুরুতে এই বিষয়, গুলির জবাব গোলায়, কড়া বার্তা নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী একেবারে কড়া নির্দেশ দিলেন। অপারেশন সিঁদুর জারি, জানালো বায়ুসেনা। অলওয়েজ রেডি বিএসএফ, একেবারে ভিডিও প্রকাশ করে জানিয়ে দিল বিএসএফ। এপারে মারলে ওপারে গিয়ে জবাব দেব, বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। হাজারো বছরের কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে, পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু শুরুতেই যে বিষয়ে নজর রাখবো, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গুলি চললে গোলা চলবে। স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি, জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে। সূত্রের খবর এমনটাই, ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে অপারেশন সিঁদুর শুরুর আধ ঘন্টার মধ্যে বাহাওয়ালপুর, মুরিদকে, মুজফ্ফরবাদে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই সূত্রের খবর। গুলি চললে তার জবাব দেওয়া হবে গোলা দিয়ে, নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে, জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, আবির দত্ত, সন্দীপ সরকার এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই আমি চলে যাব আবিরের কাছে। আবির, এ তো একেবারে অল আউট অ্যাকশন, প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়ে দিলেন। দেখো, একেবারেই, এবং শুধু কড়া নির্দেশ নয়, ভারতের অবস্থান একেবারে স্পষ্ট হয়ে গেল। তার কারণ স্পষ্টত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিচ্ছেন, সেই বার্তায় তিনি জানাচ্ছেন যে গুলি যদি চলে তাহলে গোলা চলবে। এবং যদি আলোচনা করতে হয়, দুটো বিষয়ের উপরে তারা আলোচনা করতে পারেন। প্রথম, যে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর কিভাবে ভারতে অন্তর্ভুক্তি করা যায় সেই বিষয় নিয়ে। দ্বিতীয়ত, জঙ্গি কার্যকলাপে যারা রয়েছে বা যারা জঙ্গি কার্যকলাপ করাচ্ছে তাদেরকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কোনো মধ্যস্থতাকারী হিসেবে কাউকে প্রয়োজনীয়তা ভারতবর্ষের নেই, এমনটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন। এবং তোমায় জানাই যে সেখানে তিনি এটাও বলছেন যে অপারেশন সিঁদুর যখন সিদ্ধান্ত নেওয়া হয় তার আধ ঘন্টার মধ্যে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই যে অপারেশন সিঁদুর, সেটা এয়ারফোর্সের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে যে এই অপারেশন চলবে। আরও একটা তথ্য তোমায় দিয়ে রাখি, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে গত 9 তারিখে ভারতের তরফ থেকে যে এয়ার স্ট্রাইক করা হয়েছে, অর্থাৎ আমরা জানি 8 তারিখে রাত্রিবেলা বিভিন্ন জায়গা থেকে সীমান্তবর্তী অঞ্চলগুলোয় ভারতবর্ষের পাকিস্তান ড্রোন পাঠাচ্ছিল আক্রমণ করার জন্য। প্রত্যাঘাতে পাকিস্তানের যে এয়ার স্ট্রাইকের কথা ইতিমধ্যে ইউএসএ অর্থাৎ আমেরিকার কাছে যে খবর, সেই অনুযায়ী যে ভারতবর্ষের যে এয়ার স্ট্রাইক, তারপরে 10 তারিখে তার বিভৎসতা আরও বেশি স্পষ্ট হয়। এরপরেই ইউএসএর সেক্রেটারি অফ স্টেট তিনি মার্কো রুবিও, তিনি তার সাথে কথা হয় পাকিস্তানের আর্মি চিফ অফ স্টাফ অসীম মুনির, এবং সেখানে অসীম মুনির তিনি ভারতের সাথে কথা বলার জন্য তারা তৈরি। সেই কথা জানানোর পরেই ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় আমেরিকার তরফ থেকে, এবং তারপর ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেটাও জানানো হয় যে পাকিস্তান কথা বলতে রাজি। এবং এরপর ভারতের তরফ থেকে স্পষ্টত বলে দেওয়া হয় যে ডিজিএমওর তরফ থেকে শুধু কথা বলা হবে, যদি কথা বলতে হয় ডিজিএমওরা কথা বলবে দু দেশে। এরপর যেটা জানা যাচ্ছে, আরও মারাত্মক যে তথ্য পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে 7 তারিখে যখন অপারেশন সিঁদুর হয়, তারপর ভারতের তরফ থেকে পাকিস্তানকে জানানো হয়েছিল
যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, 9টি জঙ্গি ঘাঁটিকে নষ্ট করে দিয়েছে ভারতবর্ষ। একদম একদম ভারতের তরফ থেকে সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পাকিস্তানকে সে বিষয়ে সম্পূর্ণ অবগত করা হয়েছে। অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, সেই ক্রুশিয়াল মোমেন্টে ছিলে আমরা দেখিয়েছি সংঘর্ষ বিরতির পর যখন আমরা দেখি আসল ছবিটা ফিরতে শুরু করে, চেনা ছবিটা ফিরতে শুরু করে শ্রীনগরে, কিন্তু তারপর মুহূর্তের মধ্যে ছবিটার বদল হয়। এই মুহূর্তে জঙ্গিদের সার্চ অপারেশন চলছে, কি আপডেট? জম্মু কাশ্মীর পুলিশের তরফে যে এসআইএ অর্থাৎ স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি, তারা এই মুহূর্তে কিন্তু তারা তল্লাশি করেছে এবং গতকাল রাতে থেকে আজকে ভোর পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলে। মূলত কারণ কি, সেই তালিকা ধরে একেবারে সাউথ কাশ্মীরের কয়েকটি জায়গা, যার মধ্যে কুলেগাম রয়েছে, অন্যদিকে তোমার একেবারে পেহেলগাম রয়েছে, অন্যদিকে তোমার মাট্টান বলে একটি জায়গা রয়েছে। প্রত্যেকটা জায়গাতে গত 48 ঘন্টাতে যে যে সন্ত্রাসবাদী কার্যকলাপের মুভমেন্ট সেখানে দেখা গেছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু তালিকা ধরে সেখানে তল্লাশি অভিযান চলছে। জানিয়ে রাখি যে এটার সাথে কিন্তু বৈসারন ভ্যালির এখনো পর্যন্ত কোনো লিঙ্ক পাওয়া যায়নি। বৈসারন ভ্যালিতে আমরা জানি যে এলইডির ছায়া টিআরএফ সংগঠন তারা কিন্তু এই হামলা চালিয়েছিল, যার তদন্ত করছে এনআইএ। কিন্তু আমরা দেখেছি যে সেই ঘটনাতে ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা রয়েছে তাদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে যারা যারা যুক্ত ছিল ইতিপূর্বে বা এর আগে উপত্যকাতে, তাদের একটি গতিবিধি কিন্তু পাওয়া যায় সাউথ কাশ্মীরের একাধিক জায়গাতে। ঠিক সেখান থেকে জম্মু কাশ্মীর পুলিশের তরফে এই অভিযান করা হচ্ছে। এখন এই ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, তথ্য দেখা হচ্ছে খতিয়ে, সেখান থেকে তারা মনে করছে যে কোনো লিঙ্ক আছে কিনা পরবর্তী সময় বাইসারন ভ্যালির সাথে এই তল্লাশি সেটা দেখা হবে। পাশাপাশি তোমাকে জানি রাখি ডাল লেকের ঠিক 3 নম্বর গেটে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই যে জায়গা, এই 3 নম্বর গেটের ঠিক ওপরের দিকের অংশে গতকালকে ঠিক পৌনে 9টা থেকে 9:15 নাগাদ আচমকাই চারদিক থেকে প্রথমে একেবারে এক্সপ্লোশন হওয়া শুরু হয় এবং ঠিক এই ডান দিক থেকে বাঁ দিকের অংশে 5 থেকে 10টি আমরা আলোর ডটস দেখতে পাই, যেটাকে ড্রোন বলেই সেটা একেবারে ড্রোনই ছিল এখন। কারণ এই ধরনের লাল ডটস কিন্তু আমরা এর আগেও একাধিক জায়গাতে দেখেছি। গতকালকে এই যে ডাল লেক সেখানে এবং রাজবাগ এলাকাতে কিন্তু ড্রোনের উপস্থিতি পাওয়া যায়। ফলত অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দুটি লোকেশন। কেন না, এই দুটি লোকেশনের আশপাশে কিন্তু কোনো সেনা বেস নেই। ফলত পাক ড্রোনের কার্যত টার্গেট ছিল কিন্তু এই রকম রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। আমরা জানি যে ডাল লেক শিকারা এটা অন্যতম কাশ্মীরের প্রতীক। ফলত কোনো না কোনো ভাবে একদম একদিকে জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন, অন্যদিকে যে টেনশন সেটা আমরা দেখতে পেলাম, যে ছবি আমাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। এবার চলে যাব সন্দীপের কাছে, কেননা 10 এবং 11 মে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। আজকে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একেবারে সেনাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কি বার্তা দিলেন সেনাপ্রধান? সন্দীপ, জম্মু থেকে তুমি জানাও। দেখো, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, যিনি আগামীকাল পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মেডিকেল অপারেশন মিলিটারি অপারেশনসের সঙ্গে বৈঠক করবেন, তার আগে আজকে তিনি নিজে সরেজমিনে পশ্চিম ভারতের যে কটি বর্ডার রয়েছে, তার মধ্যে রাজস্থান রয়েছে, গুজরাটের অংশ রয়েছে, তার মধ্যে পাঞ্জাব রয়েছে, জম্মুর কিছুটা অংশ রয়েছে, এই যে বিস্তীর্ণ সীমান্ত, কোথাও নিয়ন্ত্রণ রেখা, সেখানকার বাস্তব পরিস্থিতিটা কি সেই বিষয়টা বুঝে নেন সেনা আধিকারিকদের কাছ থেকে। এবং গতকাল সন্ধ্যের পর থেকে সংঘর্ষ বিরতি ভেঙে যেভাবে পাকিস্তানের তরফে হামলা চালানো হয়েছে, কোথাও মর্টার হামলা, কোথাও গুলি, কোথাও আবার ড্রোন হামলা আকাশপথে, এবং যেটা আর্মির তরফ থেকে অ্যাটাক করা হয়েছে, যার যোগ্য জবাব ভারত দিয়েছে, সেই প্রসঙ্গটা তিনি উত্থাপন করেন। এবং সেই প্রসঙ্গটা উত্থাপন করে তিনি একদম স্পষ্ট বার্তা সেনাকর্তাদের, কমান্ডেন্টদের দিয়ে দিয়েছেন যে আবারও যদি একই রকম আচরণ করা হয় এই সংঘর্ষ বিরতি ভেঙে পাকিস্তানের তরফে, তাহলে ফ্রি হ্যান্ড দেওয়া রইল কাউন্টার অ্যাকশনের। অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপের, এই ধরনের অনভিপ্রেত পদক্ষেপের কাউন্টার অ্যাকশন করবে ভারত। অর্থাৎ যদি ওপার থেকে গুলি চলে, এপার থেকে জবাব যাবে। এবং শুধুমাত্র নিজেদেরকে প্রতিহত করা নয়, নিজেদেরকে বাঁচানো নয়, পাল্টা অ্যাটাকিং মোডে যাবে ভারতীয় সেনাবাহিনী। এই ফ্রি হ্যান্ডটা তিনি দিয়ে দিয়েছেন। আজকে সন্ধ্যে 6:30 সময়, আর কিছুক্ষণ পর তিনি ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তিনি সাংবাদিক বৈঠক করবেন।
স্বাভাবিকভাবেই তিনি থাকতে পারেন বা তার সমতুল পদমর্যাদার অন্য কেউ থাকতে পারেন। সেই সাংবাদিক বৈঠকে এই অপারেশন সিন্দুর তার বিষয়ে আরো বিস্তারিত তথ্য একদম সামনে ভারতীয় তুলে আনা নৌবাহিনী এবং ভারতীয় এয়ারফোর্সের সাংবাদিক বৈঠক রয়েছে সন্ধে 6:30 অর্থাৎ বুঝতেই পারছেন আর 20 মিনিটের অপেক্ষা, নজর থাকবে আমাদের সেদিকে। কিন্তু অমৃতসরের ছবিটা তুলে ধরবেন আমাদের সামনে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কিছুক্ষণ আগেই তুমি যেমন জানাচ্ছিলে অমৃতসরে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, নাশকতার ছক বানচাল করে দিয়েছে বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ। এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে বিশেষ কি সতর্কতা জারি করা হয়েছে? ব্ল্যাকআউট তুলে নেওয়া হলো। দেখো, ব্ল্যাকআউট তুলে নেওয়া হয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে আবারও সেই ব্ল্যাকআউটের প্রয়োজন হলো সেই ব্ল্যাকআউট করা হবে, তেমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। সাইরেন বাজানো হবে এবং কী ধরনের সাইরেন বাজবে, টানা 5 মিনিট সাইরেন বাজলে সাধারণ মানুষকে বলা হয়েছে সেই সাইরেনের মানে হচ্ছে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হলো। আবার যখন সেই সাইরেন 1 মিনিটের জন্য বাজবে সেটা বলা হবে যে সেটা গ্রিন সিগন্যাল পেলেন তারা। অর্থাৎ গোটা বিষয়টা সাধারণ মানুষ যারা রয়েছে এখানকার বাসিন্দারা তাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে একবারে পুরোটা ব্রিফ করে দেওয়া হয়েছে। প্রশাসন বলছে এয়ারফোর্সের তরফ থেকে যখন তাদের কাছে কোনো রকম করে অ্যালার্ট আসবে তখন কিন্তু তারাই পদক্ষেপগুলো নেবে। তবে অমৃতসর বা পাঞ্জাব কিন্তু অন্যতম একটা টার্গেট হয়ে গেছে পাকিস্তানের কাছে, কারণ একেবারে জম্মু কাশ্মীরের যে সীমানা তার পরবর্তীকালে এই পাঞ্জাবটা কিন্তু অন্যতম একটা স্পর্শকাতর সীমানা। এখানে এলওসি না থাকলেও এখানে যেহেতু সীমান্ত রয়েছে পাকিস্তানের সঙ্গে, আন্তর্জাতিক সীমান্ত, সেই জন্য স্পর্শকাতর হয়েছে এবং তার জন্য অমৃতসর সহ পাঞ্জাবের বিভিন্ন জায়গায় এই ড্রোন অ্যাটাক করার চেষ্টা করেছিল পাকিস্তান, বারবার তা বিফল হয়ে গেছে। কিন্তু এবারে দেখা যাচ্ছে যেটা সেই ড্রোন অ্যাটাকের পাশাপাশি ড্রোনের মাধ্যম থেকে নাশকতা চালানোর একটা চেষ্টা করেছে পাকিস্তান, তেমনটা কিন্তু গোয়েন্দারা মনে করছেন। এবং কারণ কি? কারণ গতকালকে অমৃতসরেরই একটি গ্রামীণ এলাকায়, যে জায়গায় শেখ ভাট্টি গ্রাম, সেই গ্রামের মধ্যে ড্রোনের মাধ্যম দিয়ে ড্রোনকে নজরদারির মধ্যে, যেহেতু নজরদারি চলছে, নজরদারিতে ড্রোনটাকে যখন দেখতে পাওয়া যায়, দেখা যায় সেখান থেকে প্লাস্টিক ড্রপ হয়েছে এবং যে প্যাকেট যখন খোলা যায় সেখান থেকে কী উদ্ধার হয়, সেখান থেকে উদ্ধার হয়েছে একেবারে কিন্তু ডিটোনেটর উদ্ধার হয়েছে, আইইডি সার্কিট উদ্ধার হয়েছে, সেখান থেকে কিন্তু পিস্তল, বন্দুক উদ্ধার হয়েছে এবং 2 কেজি 700 গ্রাম হাই এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে, যার মধ্যে RDX রয়েছে। অর্থাৎ যেটা মনে করছেন এবং বিএসএফ এবং পুলিশের যে যৌথ অভিযানে কিন্তু এটা উদ্ধার হয়েছে এবং ইন্টেলিজেন্স থেকে খবর পাওয়ার পর যেটা মনে করছেন এখানে কোনো স্লিপার সেল হয়তো অ্যাক্টিভ করে আবারও কোনো নাশকতার ছক কিন্তু চেষ্টা চালাচ্ছে এবং সেটাকে বারবার তারা নাকচ হচ্ছে। একদিকে যেমন এয়ার অ্যাটাক করার চেষ্টা করছিল, সেইখানে ব্যর্থ হওয়ার পরে এবারে কোনো স্লিপার সেলকে কিন্তু অ্যাক্টিভ করিয়ে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করার চেষ্টা করছে, যেটা করতে গিয়েও একদম পার্থ, প্রতি মুহূর্তের আপডেট তোমাদের কাছ থেকে নিতে থাকবো। তোমরা আমাদের সঙ্গে থেকো, আপডেট দিতে থেকো এবং খুব সাবধানে থেকো। আর এই মুহূর্তে আপনাদের দেখাবো গতকাল সংঘর্ষ বিরতি নিয়ে যে পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ফের পোস্ট করলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াবে আমেরিকা। দুই দেশের সঙ্গে এমন ভাবে কাজ করার চেষ্টা করা হবে যাতে 1000 বছরের কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, আগ্রাসন থামানো প্রয়োজন। এটা বুঝতে পেরেছে দুই দেশ, এটা তাকে গর্বিত করেছে। রাজাগোপাল বাবুর কাছে শুরুতেই আসবো। রাজাগোপাল বাবু, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকের পোস্ট এবং আজকে যে কথা লিখলেন, সমস্যাটা তো আমি বলছি ভারত আর পাকিস্তান দুই দেশের মধ্যে। এখানে ডোনাল্ড ট্রাম্প আসবে না কেন? গতকাল এই পোস্টই বা কেন তিনি করবেন? আর আজকে ফের পোস্ট করে তিনি কেনই বা জানাবেন যে তিনি মেনে নিয়েছেন, তিনি খুশি হয়েছেন? সেক্ষেত্রে বিরোধীরা তো প্রশ্ন তুলছেন, ভারত এটা মানছে কেন? হ্যাঁ, দেখুন, ডোনাল্ড ট্রাম্প যা করলেন, তিনি বোঝাতে চেয়েছেন যে সারা বিশ্বের কর্তৃত্ব ওনার ওপরে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় একই জিনিস উনি করেছিলেন এবং ভারত পাকিস্তানকে দুটো অসম দেশ বলতে কোনো দ্বিধা নেই। ভারত নেশনের সঙ্গে পাকিস্তান নেশনের কোনোভাবেই তুলনা করা যেতে পারে না। উনি পাশাপাশি রেখে আমাদের দুটো দেশকে যেভাবে বললেন, ভারতকে অনেক ছোট করেছে। আজকে বলতে দ্বিধা নেই যে ভারতীয় মর্যাদা বিশ্বের কাছে অনেক ক্ষুদ্র হয়েছে, অনেক ক্ষুণ্ণ হয়েছে এই পাকিস্তান নামক একটা জঙ্গি দেশ, যার কোনো বাণিজ্য নেই, যার কোনো সামরিক শক্তি নেই। সবে 47 সালে যা সৃষ্টি, আর ভারতের সৃষ্টি আমেরিকার সৃষ্টি অনেক আগে। সুতরাং এই দুটো দেশকে উনি যখন সমান জায়গায় রেখেছেন, এটা আমি মনে করি ভারতের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা 1 নম্বর। এবং চিরকাল ধরে ভারতের পররাষ্ট্র নীতি ছিল ইন্ডিপেন্ডেন্ট, আমরা কোনোদিন কারুর কাছে মাথা নত করিনি। কিন্তু এই ট্রাম্পের যে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি এসেছে, তাতে মনে হচ্ছে যে উনি আমাদের পররাষ্ট্র নীতি নির্ধারণ করে দেবেন কোনো চাপে। কালকের আমরা যুদ্ধবিরতি স্বীকার করেছি,
সেটা জানি না কোন কি কারণ। বাণিজ্যের কথা বললেন, বাণিজ্য পাকিস্তান কি বাণিজ্য করবে আমেরিকার সাথে? আর ভারত আমাদের যা ক্যাপাসিটি আছে, চীনের যে বিরাট মার্কেট সেখানে চীন হারিয়েছে বিকজ অফ ট্যারিফের যে হাই ট্যারিফ যেটা আমেরিকা বসিয়েছে, তার ফলে তো চীনের মার্কেট চীন আমেরিকা থেকে সরে যেতে হবে বাণিজ্য করতে। সে বাজার কি আমরা দখল করতে পারবো? আমাদের সে ক্যাপাসিটি আছে না পাকিস্তানের সে ক্যাপাসিটি আছে? তিনি বাণিজ্যের লালিপপ দেখাচ্ছেন দুটো দেশের কাছে, বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ভারত বুঝতে পেরেছে বলেই আজকে তার গতিপথ পরিবর্তন। গতকাল ছিল আমেরিকার কাছে মাথা নত করা, উপায় ছিল না, হয়তো কোনো স্বার্থ আছে, সেটা আমরা এখনো পরিষ্কার করেনি ভারত। যদি ভালো করে বুঝিয়ে বলতো আমরা হয়তো বুঝতে পারতাম কি হয়েছে না হয়েছে। 30 সেকেন্ডের প্রেস স্টেটমেন্টে বা বিবৃতিতে আমরা কিছুই বুঝিনি আমাদের পররাষ্ট্র সচিবের, খালি বুঝেছি যে একটা ফোনের ফলে যুদ্ধবিরতি ঘটে। সুতরাং আজকের সেই যে ভুল একটা কোথাও ঘটেছে,